আমরা এবারে তার মূল্যবান বক্তব্য তার কাছ থেকে শুনতে চাই। আমি অনুরোধ করব অশোক কুমার মুখোপাধ্যায় মশাইকে। আমার পূর্ববর্তী বক্তা কেন্দ্রীয় সাক্ষরতা প্রসার সমিতি বীরভূম জেলা এবং অন্য সংগঠনের যারা কর্মী সদস্য সংগঠক এই অনুষ্ঠানের বক্তা এবং উপস্থিত বন্ধু, ইতিমধ্যেই অক্ষয় দত্ত সম্পর্কে তার জীবন এবং কাজের কিছু কিছু দিক নিয়ে বেশ খানিকটা কথা হয়ে গেছে আলোচনা। ফলে সেগুলোর পুনরাবৃত্তি না করে আমি যেখান থেকে আলোচনাটাকে ধরতে চাই সেটা হলো যে এই আক্ষেপ অক্ষয় দত্তকে তেমন করে চর্চা করা হয় কেন, এই কারণটা আমাকে ভালো করে আগে প্রথম বুঝে নাও। এক অর্থে আমি প্রবলভাবে ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রীয় সেবক সংঘ এবং আরো কিছু হিন্দুত্ববাদী সংগঠনকে প্রচুর আন্তরিক কৃতজ্ঞতা জানায়। ওরাই আসলে 1990 থেকে আমাদের মতো যারা প্রগতিশীল বামপন্থী, যুক্তিবাদী, মার্ক্সবাদী ইত্যাদি আমাদের কাছে অক্ষয় দত্তকে নিয়ে চর্চা করার প্রয়োজনটাকে ওরাই তুলে ধরে। অবশ্য জানতেন না এরা তুলে ধরছে, কিন্তু ওরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে আমরা বাধ্য হই আমাদের যে চেনা জানা কয়েকটা হাতিয়ার ছিল, আমাদের রবীন্দ্রনাথ একটা হাতিয়ার, বিদ্যাসাগর একটা হাতিয়ার, রামমোহন একটা হাতিয়ার, এরকম আমাদের ছিল। ওদের খেলায় আমরা অনেকেই বুঝতে শুরু করি ওই সময়টাতে 19 শতকে আর কি কি হাতিয়ার পাওয়া যায়, এবং এই খুঁজতে গিয়ে আমরা প্রথম এবং প্রধান যাকে আবিষ্কার করি তিনি অক্ষয় দত্ত। এখন অক্ষয় দত্তর নামটা সারা ভারতেই কিন্তু কেউ জানে। অনেককাল আগে আমি আমার একটা ইংরেজি লেখায় অক্ষয় দত্তর নাম রেফার করেছিলাম। তখনকার দিনে ফোন, এসব ইমেল এসব ছিল না। পোস্টকার্ড এবং ইন্ডিয়ান লেটারে আমার কাছে 7খানা চিঠি এসেছিল, কুইজ অক্ষয় দত্ত। মানে আসলে বাইরে জানে না, তো দোষ দেওয়া যায়। ওই বালিতে সমুদ্রের এখন যে অবস্থা, অক্ষয় দত্তর অবস্থাও তাই না। স্বাধীন ভারতীয় এসব রক্ষা করা, প্রিজার্ভ করা চেষ্টা করি। 19 শতক 20 শতক মিলিয়ে 4 জন অক্ষয় আমাদের হাতে ছিল। অক্ষয় কুমার দত্ত ছাড়াও অক্ষয় কুমার সরকার, অক্ষয় কুমার বিক্রিয়, অক্ষয় কুমার বড়াল, এরা সব ছিল। বাকি 3 জন কম বেশি অন্তত বুদ্ধিজীবীদের কাছে করেছে। অক্ষয় দত্ত আমাদের শিক্ষিতদের বাড়িতে, মধ্যবিত্ত পরিবারের বাড়িতে যদি আপনি খোঁজ করেন দেখবেন অক্ষয় দত্ত ছবি পাওয়া যাবে। আমাদের বিভিন্ন প্রগতিশীল যুক্তিবাদী বামপন্থীদের অফিসে যদি দেখা যায় সেখানে দেওয়ালে আমরা অক্ষয় দত্তের ছবি কখনো দেখব নেই। বাস্তব অবস্থাটা ছিল আমরা করি। তার উপরে একটা সমস্যা হয়ে গেল 1970 থেকে যারা আবার আমাদের মধ্যে কঠোর প্রগতিশীল ভয়ঙ্কর মানুষ, তারা বিদ্যাসাগরের মুক্তি ভাঙলেন। শুধু তাই না, তারা গোটা 19 শতকটাকে দালালির ইতিহাস বলে বাতিল করে বিনয় ঘোষ প্রকৃতপক্ষে
ছায়া নয়, কৌশলী নয়। বিনয় ঘোষ ৭৩ সালের পর থেকে বলতে শুরু করলেন যে আসলে ২০ শতকের জাগরণ বলে যা বলা হয় সবটাই অতিগত, কোনো বাস্তবতা নেই। তার একটা বিখ্যাত বক্তব্য আজও কিছু লোক ব্যবহার তথাকথিত নবজাগরণের দ্যুতি কলকাতা থেকে 10 মাইলের বাইরে যায়। বলছেন কে? বলছেন বিনয় ঘোষ। কোন বিনয় ঘোষ? যার সাময়িক পত্রে বাংলার চালচিত্র বলে 6 খণ্ডের বই আছে, মোটামুটি বইগুলো পড়লে আপনি দেখতে পাবেন তখনকার অখণ্ড বাংলার বিভিন্ন জেলার সুদূর প্রান্তে কোথায় কি পত্রিকা বেরোয়, কোথায় কি স্কুল হয়েছে, কোথায় কি নাটক হচ্ছে, তার খবর আছে সেটা। সেই ভদ্রলোক লিখছেন কলকাতার 10 মাইলের বাইরে নাকি নবজাগরণ দ্যুতি যায়নি। ভুলেই গেলেন জগদীশ বোস করতে এসেছে। বিদ্যাসাগর কোন জেলা? রামমোহন কোন জেলা? অক্ষয় কুমার দত্ত কোন জেলা? এগুলো তিনি খেয়াল করতেন। প্রফুল্লচন্দ্র রায় কোন জেলা? তাহলে তিনি বুঝতেন যে তাই 10 মাইলের থিসিসটা একেবারে একটা আকার অথচ চলছে। তার চর্চা কেউ খারাপ হয়নি। ফলে আসলে বহুকাল পর্যন্ত আমরা 2019-এ আমি একটা সভায় ব্যাঙ্গালোরে গিয়েছিলাম। সেখানে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তার সেন্টিনেল হয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে একজন কর্ণাটকের একজন বুদ্ধিজীবী তিনি বলছেন যে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের প্রধান অবদান হল ভারতের প্রাচীন দর্শন যে মূলত বস্তুবাদী, এইটা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। আমি শুধু অবাক। এবং সে কি দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের 100 বছর আগে একজনই কাজটা করেছে। তখন বলছে কে? নাম বললাম, ওইটার কথা বললাম, কি বলেছেন কোন প্রসঙ্গে সেগুলো বললাম। শুনে একটু অবাক। আমরা তো জানি না 100 বছর আগে এটা বলে গেছে। হ্যাঁ, 100 বছর আগে বলে গেছে। তিনি তার ওই ভারতবর্ষের উপাসক সম্প্রদায়ের 2য় খণ্ডের যে উপপ্রক্রিয়া, তার প্রথম অংশটাই হচ্ছে ভারতীয় স্বরদর্শন। সেই স্বরদর্শনের আলোচনায় তিনি যে প্রক্রিয়াতে আলোচনা করেছেন সেটা হলো দেখানো যে ভারতীয় স্বরদর্শনের প্রায় সবগুলোই হচ্ছে আসলে নিরীশ্বরবাদী, নাস্তিকপন্থী এবং বস্তুবাদী শব্দটা তিনি ব্যবহার করেন। তিনি যা বলেছেন তার দ্বারা উঠি জানেন। আমি স্বীকার করলাম দোষটা আমাদের, কারণ অক্ষয়দত্ত বাঙাল, তার লেখা বাংলা থেকে ইংরেজি হয়নি, সেই বইটা উপক্রমিকার ইংরেজি হয়নি। আপনি ভাবুন যে বইটা বেরোলো 1870-1883 সালে, সেই বইগুলোর আজ পর্যন্ত কোনো ইংরেজি অনুবাদ দূরের কথা, এমনকি একটা ভাবানুবাদ, একটা সার অনুবাদ নাও জানেন, জানার কোনো সুযোগ হয়। আমরা চর্চা এখন এখানে যে বিষয়টা আমাদের আসলে অক্ষয় কুমার দত্ত তার সময় একজন প্রচন্ড বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী এবং প্রগতিবাদী মানুষ। অক্ষয় কুমার দত্তের চিন্তার জগতের সাথে একমাত্র সাদৃশ্য হচ্ছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর তার চিন্তা চেতনার জন্য ততটা নয় যতটা বিধবা বিবাহ প্রবর্তনের আন্দোলন, আরো কিছু সংস্কার আন্দোলন, শিক্ষা সংস্কার, এগুলোর জন্য তিনি যতটা পরিচিত, বর্ণ পরিচয় ইত্যাদি পাঠ্য বই লেখার জন্য তিনি পরিচিত। বিদ্যাসাগরের চিন্তার জগৎও আমাদের কাছে পরিচিত, কিন্তু বিদ্যাসাগরের চিন্তা জগতের সাথেই একমাত্র অক্ষয় কুমার দত্তের মিল আছে। এই
দুজনকে বাদ দিলে ওটা 19 শতক তো বটেই, এমনকি 20 শতকেরও একটা বড় সময় পর্যন্ত আর কারোর কোনো মিল ছিল না। ফলে কি হয়েছে, এই চর্চা কালকে পরে রবীন্দ্রনাথের বিদ্যাসাগরের উপর দুটো সুন্দর প্রবন্ধ আছে। একটা প্রবন্ধতে ছিল একটা প্যারাগ্রাফে 3টে বাক্যের একটা অংশ আছে, সেটার উপলক্ষ হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীকে নিয়ে লিখতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন, আমাদের বাল্যকালে দেখেছিলাম যে প্রাচীন ভারতীয় পাণ্ডিত্য আর ইউরোপীয় আধুনিক জ্ঞানের সমন্বয়ের চেষ্টা করতে অক্ষয় দত্তের মধ্য দিয়ে তার পরিশুদ্ধ আর কিছু। এখন মনে হয় যে একে তো দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে অক্ষয় দত্তের সংঘর্ষ, নানা প্রশ্নে দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় দত্তের কাছে আসলে পরাস্তই হয়েছেন বারবার। দেবেন ঠাকুরও মেনে নিতে পারেননি, দেবেন ঠাকুরের প্রিয় পুত্র হিসেবে অভিনব মেনে নিতে, ফলে অক্ষয় কুমার দত্তকে তিনি অশ্রদ্ধা করতেন, এটা ঘটনা হয়। মনের দিক থেকে অক্ষয় কুমার দত্তকে প্রশংসা করে কিছু লেখা, কিছু বলা হয়। অনেকদিন পরে সত্যেন্দ্রনাথ দত্ত চারুপাঠের ভূমিকা লিখতে গিয়ে অক্ষয় দত্ত সম্পর্কে কিছু আলোচনা করেছে। এটাই আপনারা শুনলেন, সত্যেন্দ্রনাথ দত্ত বদল হয়ে গেছে, ফলে সেই সঙ্গে চারুপাঠের সেই ভূমিকাও চর্চা। এখন এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু আমাদের যাদের অক্ষয় কুমার দত্তকে তুলবার কথা ছিল, আমরা আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করলে আমরা জানতাম যে একটা অসাধারণ মানুষ, অসাধারণ তার চিন্তার জগৎ, এবং এমন একটা মানুষ যার প্রথামাফিক শিক্ষা স্কুলের মূল্যেও শেষ হয়। আবার যদি তুলনা করি, বিদ্যাসাগর তখনকার শেষ পর্যন্ত শিক্ষা লাভ করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উপাধি পেয়েছেন, স্কলারশিপ পেয়েছেন। অক্ষয় দত্ত স্কুলের পরীক্ষা জয়, তার আগেই তাকে রোজগারের মধ্যে ঢুকে গেল। বিদ্যাসাগর পাশ করেই চাকরি পেয়েছে, এবং সেই চাকরির প্রথম বেতন অনেকটা তখনকার। অক্ষয় কুমার দত্ত যে চাকরিতে ঢুকলেন তত্ত্ববোধিনী পাঠশালা, তার বেতন হচ্ছে তখন 8 টাকা। ভাবুন, বিদ্যাসাগর 50 টাকার মতো রোজগার করছে, তখন অক্ষয় কুমার দত্ত পাচ্ছেন 8 টাকা। তারপরে যখন তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলেন, তখন তার বেতন দিয়ে দাঁড়ালো 30 টাকা। ফলে আজীবন দাঁড়িয়ে টাকার প্রায় দেখতেই না। অনেকটা 1860-এর পরে তার বইপত্রের খানিকটা বিক্রি হয়, তার থেকে তিনি কিছু টাকা পয়সা পেয়েছিলেন। এটাও কোনোরকম বিরাট কোনো প্রাচুর্য নয়, তারা অত্যন্ত এরকম একটা মানুষ স্কুলের মধ্যে বেরোনোর আগেই তিনি বাংলা ছাড়া এতগুলো ভাষা শিখে ফেলেছেন। ফার্সি, সংস্কৃত ছোটবেলা থেকে শিখেছেন, তারপরে জার্মান, ফরাসি, হিব্রু, লাতিন এগুলো শিখেছেন, এতগুলো ভাষা, এবং সেগুলোর ভিত্তিতে পড়াশোনা করেছেন। সেগুলোর ভিত্তিতে তিনি কালেক্ট করে জ্ঞান সঞ্চয় করে বাংলায় প্রকাশ করেছেন। তত্ত্ববোধিনীর পত্রিকার উদ্দেশ্য ছিল ব্রাহ্ম ধর্মের প্রচার, ঈশ্বর, আত্মা, পরমত্তা, আধ্যাত্মিকতা, প্রার্থনা, উপাসনা, এইগুলোর প্রচার। আর অক্ষয় দত্ত তিনি মৌমাছি নিয়ে দিয়েছেন, ভূমিকম্প নিয়ে দিয়েছেন, আগ্রহগিরি নিয়ে দিয়েছেন। কোথায় আধ্যাত্মিকতা, কোথায় ঈশ্বর, কোথায় পরমাত্মা? ম্যানেজ দিতেন, বুদ্ধিমান লোক ম্যানেজ দিতেন, অনেক কিছু লিখে, ভূমিকম্প অনেক কিছু লিখে মাঝখানে ঢুকিয়ে দিলেন, পরমেশ্বরের কৃপায় কি না হইল।
এটা হচ্ছে কেন এই পরমেশ্বরের কৃপাটা ঢোকানো হলো আমরা যাকে বলি বুড়ি ছোঁয়া, দেবের ঠাকুরকে স্যাটিসফাই করা যে আপনার পরমেশ্বর আছে। কিন্তু আসলে তিনি এই জিনিসগুলোকে প্রমোট করতে চাইছেন। বিজ্ঞানটা মানুষের অনেক কিছু অনুবাদই করেছে, এটা ঠিক, আবার এই অনুবাদ করতে গিয়ে অনেক কিছু ভুল হয়ে গেছে, এটাও ঠিক। তার ওই আলো প্রকৃতির শরীর বাহ্য বস্তুর সম্বন্ধ বিচার বইতে তিনি যা লিখেছেন তার অনেক কিছুই আসলে বিজ্ঞান বিরোধী সোজা। এই বিজ্ঞান বিরোধী কথাটা আমরা আজকে বলি, অক্ষয় দত্তের সময় তিনি জানতেন না যে বিজ্ঞান জানতেন তিনি লিখতেন। তিনি এইসব পড়ার পাশাপাশি কতগুলো অদ্ভুত প্রবন্ধতা আছে। চারুপাঠের তৃতীয় পাঠ খণ্ড যেটা, তাতে দুটো প্রবন্ধ আমি শুধু আপনাদের বলছি। একটা প্রবন্ধের নাম হচ্ছে অশিক্ষিতের সহিত সুশিক্ষিত ব্যক্তির পার্থক্য। আপনারা পড়ে দেবেন, আপনারা দেখবেন যে ভাষাটা সাধু ভাষা বাদ দিয়ে বক্তব্যটা একেবারে আজকে 2024 সালেও পাঠ করে এইরকম, এবং সেটা এমনভাবে তিনি বোঝানোর চেষ্টা করছে লেখাপড়া জানলে কি হয় আর লেখাপড়া না জানলে কি, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে এক একটা দিক ধরে ধরে দেখাচ্ছে। অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে। তাদের এখানে বলছেন অশিক্ষিত মানুষ নানা কীট পতঙ্গে ভয় পায়, অশিক্ষিত মানুষ প্রকৃতির নানা আওয়াজে ভয় পায়। যেমন আপনারা জানেন যে বাইরে অন্ধকারের মধ্যে হাওয়াতে গাছের পাতায় আওয়াজ হলে লোকে ভয় পায়, এরকম এগুলো সব বলছে। আগেকার দিকে লোকেদের ভূতের ভয় পেত, নিশির ডাক ছিল, শ্মশানের ডাক ছিল, এই যে সব ডাক এগুলো বলছে সুশিক্ষিত ব্যক্তি এইগুলোকে প্রকৃতির খেয়াল বুঝতে পারে, তার এরকম মানে প্রাকৃতিক ব্যাপারে তার ভয় পায় না, আর সে জানে কোনো কিছুই অপ্রাকৃতিক নয়, সবই প্রাকৃতিক হয়। এইরকম করে করে এইগুলো দিচ্ছে। ওখানে তার আরেকটা প্রবন্ধ আছে, ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড। এই প্রবন্ধটা আমরা একটা বিদ্যাসাগর অক্ষয় দত্তের সারগ্রন্থ বের করেছিলাম 200 বছর উপলক্ষে। আমরা এই প্রবন্ধটা ইনক্লুড করেছি। এই প্রবন্ধটা যদি আপনি পড়েন, একমাত্র কিছু মাপযোগের ব্যাপার আছে বা কিছু গ্রহ। অক্ষয় কুমার দত্ত যখন লিখছেন তখন প্লুটো আবিষ্কার, ফলে ওখানে প্লুটোর নাম আপনি দেখতে পাবেন। এইরকম বা আকাশ সম্পর্ক আজকে আমরা যত দূর পর্যন্ত জানি সে তখন ছিল না। কিন্তু এই যে প্রবন্ধটা অক্ষয় কুমার দত্ত ধরুন 1852-53 সালে লিখছেন, এই প্রবন্ধটাতে সেই কালে যতটা জানা গেছে সব দেখা গেছে, এবং এটা কোনো অনুবাদ যারা বলেছে উনি শুধু অনুবাদ করেছেন তারা এগুলো পড়েনি। তারা পড়লে তাহলে বলতে হবে কোন প্রবন্ধ থেকে অনুবাদ হবে। ফলে এই যে জিনিসগুলো তিনি করেছেন এগুলো এক একটা অসাধারণ। আজকের দিনেও অ্যাস্ট্রোনমি শেখাতে হলে অক্ষয় কুমার দত্তর ওই প্রবন্ধটাকে করিয়ে তার সঙ্গে একটা ভূমিকা অ্যাটাচ করতে পারে, এখানে এর সঙ্গে এই গ্রহটা যোগ করতে হবে, আকাশের পরিসীমা এইগুলোকে করতে হবে। একটা ভেরি গুড ড্রাইভার ফর অ্যাস্ট্রোনমি এরকম এইভাবে তিনি লিখছেন। তিনি যখন পদার্থবিদ্যা লিখছেন তাতে তিনি তার টাইটেলে দিচ্ছেন জড় ও গতির গুণ। মানে প্র্যাকটিক্যালি পরবর্তীকালে পদার্থবিজ্ঞানে যাকে বলা হতো প্রপার্টিস অফ ম্যাটার, জেনারেল ফিজিক্স, জেনারেল ফিজিক্সকে ইংরেজিতে বলা হয় প্রপার্টিস অফ ম্যাটার। প্রায় সেইরকম একটা বাংলা করে তিনি দিচ্ছেন জড় ও গতির। মানে কতটা
টু ডেট কতটা আধুনিক হতে পারবে এইভাবে একটা জিনিস প্রেজেন্ট এইভাবে দিয়েছে। এবং এগুলো আবার আমি বলছি যে ওই বইটা কিন্তু অনেক কিছু লেখার অনেক কিছু আজও আমরা করতে প্রায় আমি বোঝাচ্ছি যে কেন দেয়ালে পেরেক টুকলে কেন ধুলোবালি করে, কারণ হচ্ছে পদার্থের বিস্তৃতি ঘটে, একটা দ্রব্য থাকলে সেখানে আরেকটা দ্রব্য থাকতে পারে না, তাহলে আমরা একটা ঢোকাচ্ছি তাহলে বাকি হয়ে যাচ্ছি, এইরকম করে চিন্তা এইসব ব্যাখ্যাটা এখন কারো ছাত্রছাত্রীদের জানাতো কার্যকারণ নানা প্রসঙ্গে তিনি বলছেন আমাদের এটা বুঝতে হবে যে কার্যকারণ ছাড়া প্রকৃতিতে কিছুই ঘটে না, এমনকি ঈশ্বরও চাইলে কার্যকারণকে অতিক্রম করতে পারে বলছি। এবং এইভাবে আলোচনা করতে গিয়ে মানব প্রকৃতির শরীর রাজ্যবস্তু সম্বন্ধ বলছেন ভূমিকা বলছেন এই যে অনেকে মনে করে যে সংস্কৃত ভাষায় যা লেখা হয়েছে সেটাই শ্রেষ্ঠ জ্ঞান, তার বাইরে আর জানার কিছু নেই। বলছে এর চেয়ে নিরর্থক ভ্রান্তি আর কিছু হতে পারে। তারপরে বলছেন যে যেখানে যা কিছু প্রকৃত জ্ঞান সৃষ্টি হয়েছে যারা করেছে তারাই আমাদের শিক্ষক, সেই গ্রন্থগুলি আমাদের শাস্ত্র বলে নাম করছে। কপিল এবং পরাণ আমাদের শাস্ত্র, তারপরে বলছেন বেগন মতে এরা আমাদের শাস্ত্র, আর্যভাট ভাস্কর এরা আমাদের শাস্ত্র, আবার নিউটন লাপ্লাস এরা আমাদের শাস্ত্র। নামগুলো ধরুন, যখন তিনি লিখছেন 1850-এর দশকে, তখন যদি কাউকে বলা হতো যে কোনো একজন গড় বাঙালিকে বা গড় ভারত যদি জিজ্ঞেস করা হতো যে আচ্ছা আমাদের প্রামাণ্য শাস্ত্রগুলো কি, আমাদের শাস্ত্রজ্ঞ পণ্ডিত কারা, তাদের নাম বলতেন। ওদের বলতো শঙ্করাচার্য, বাদরায়ণ, মনু, রঘুনন্দ, কুল্লুক ভট্ট, বেদাতিথি, রামানুজ, এসব নাম বলতেন। একটা নাম অক্ষয় কুমার দত্তের কোনো বইতে কোনো প্রবতা লিখতে পারে, তার বদলে যে নামগুলো বলছেন কপিল, পরাণ, গৌতম ইত্যাদি যারা প্রাচীন ভারতের বস্তুবাদী ঈশ্বরবাদী দর্শনের স্রষ্টা তাদের নাম বলছে। প্রাচীন ভারতের আর্যভাটের নাম বলছে, তিনি প্রকৃতিই একজন বিজ্ঞানী ছিলেন। ভাস্করাচার্যের নাম বলছেন, তিনি প্রাচীন ভারতের মধ্যযুগের ভারতের একজন গণিত। আর ইউরোপের বেকন, নিউটন, লাপ্লাস এদের নাম বলছে। এখানেও লক্ষণীয়, ওখানে কিন্তু উনি বার্কের নাম বলছেন, ওখানে কিন্তু উনি হিউমের নাম বলছেন, ওখানে কিন্তু উনি কান্টের নাম বলছেন। কেন? নামগুলো তখন দেশে পরিচিত আমাদের দেশে, ওদেরও বলতে পারে যে কান্ট আমাদের শিক্ষক, হিউম আমাদের শিক্ষক, বার্কে আমাদের শিক্ষক। বলেন কেন বলেননি? বলেননি এই জন্য তিনি জানতেন যে ওরা হচ্ছে ইউরোপের ভাবনা, ইউরোপের সম্রাজ্য, ইউরোপের বাদরা। এই যে এইটা অক্ষয় কুমার দত্তের কাছে আমাদের আজও শিক্ষণীয় ব্যাপার আছে। আপনারা দেখবেন আমাদের দেশে একটা প্রবণতা, প্রবণতাটা হয়ে গেল যে আমরা প্রায়শই বিজ্ঞানী আলোচনা করতে শুধু যে বিজ্ঞানের পেশার বাইরের লোকেরা বলেন তা নয়, যারা বিজ্ঞানের চর্চা করেন তারাও বলেন বিজ্ঞানের সাথে ধর্মের প্রয়োজন, বিজ্ঞানের সাথে অধ্যাত্মবাদের প্রয়োজন,
দুটো জগৎ, দুটো জায়গাতে নিয়ে আমাদের চলবে। আমাদের বিজ্ঞানও চাই, আমাদের ধর্ম চাই, আমাদের আধ্যাত্মিকতাও চাই, আমাদের বৈজ্ঞানিক যুক্তিবাদও চাই। আমরা বলি অনেকের কাছে আপনি দেখবেন তারা একই সঙ্গে বিবেকানন্দকে শ্রদ্ধা জানায়, আবার বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানায়। কি করে পরে আমি তো অথচ অক্ষয় কুমার দত্তের লেখায় এই কম্প্রোমাইজ আপনি কোথাও নেই। তার জীবনটা ছিল এরকম যে ব্যক্তিগত জীবনে যখন তিনি বাড়িতে থাকতেন, ধরুন বেরোতে অক্ষয় দত্ত ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে, কেউ জিজ্ঞেস করলো, বললো খিদিরপুর যাচ্ছে। তখন বলছে যে এরকম বারবেলায় খিদিরপুর যাচ্ছ? তখন বললেন যে বারবেলা আমি জানি না কি ব্যাপার, কি বোঝো তোমরা, কিসে কি হয়, আমার কোনো বার্তা। যেদিন সবাই গঙ্গা স্নান করতে যায় রুচি হওয়ার জন্য, গঙ্গা কাছে উনিও যেতেন অন্যদিন, সেই দিন বেশি করে উনি হয়েছেন লোকে দেখা এই যে ব্যাপার ব্যক্তিগত জীবনে আচরণে দেখানোর চেষ্টা করতেন যে এইভাবে আমাদের। এখন আমরা যদি এইসব জায়গায় আজকের দিনে অক্ষয় দত্তকে নিয়ে চর্চা করতে চাই, তাহলে এগুলো আমাদের শিখতে দিতে হবে, আপোষ করলে হবে। আমি বিজ্ঞান পড়াবো, আমার হাতে আঁকড়ি থাকবে, আমি বৈজ্ঞানিক যুক্তিবাদ মানুষকে বেরোতে যাবো, আবার আমি বাড়িতে শ্রাদ্ধ শান্তি এসব করবো, আমি নামাজের লাইনে গিয়ে দাঁড়িয়ে করবো, আমি একই সঙ্গে করবো বিজ্ঞানও সত্য, কোরআনও সত্য, বিজ্ঞানও সত্য, বেদও সত্য, তাহলে যেমন একটা। এবং এইসব করলে একটাই হবে মানব, যেটা ধর্ম, আধ্যাত্মিকতা, কুসংস্কার কিছুটা নানা ধরনের মানুষকে পিছিয়ে রাখে, পেছন দিকে এখানে পৌঁছানো এগিয়ে যায়। আমরা কি এগিয়েছি? এই যে আমি আপনাদের বলছি যে 1990 সালের পর আমরা বাধ্য হলাম অক্ষয় দত্তকে ফিরে গেলাম, মানে আমরা তো আসলে পিছিয়ে যাচ্ছি। আমাদের অক্ষয় দত্তকে প্রয়োজন হচ্ছে কেন? কারণ এমন একটা পরিস্থিতি ভারতবর্ষে আজকে তৈরি হয়েছে যেখানে বোঝানো হচ্ছে এখনকার জ্ঞানীদের চাইতে আগেকার জ্ঞানীরা বেশি জানতো। মেঘনাথ সাহা সব বেঁধে আছে বলে একটা প্রবল তর্ক তুলে দিয়ে আজও লোকে বলছে সব বেঁধে আছে। ইসরোর চেয়ারম্যান চাঁদে চন্দ্রযান পাঠিয়ে আমরা বলতেই গেলে ভোপাল উজ্জ্বল বলতে গিয়ে তিনি বললেন যে আমাদের দেশে বেদে এবং প্রাচীন শাস্ত্রের সমস্ত জ্ঞান ছিল, সেইগুলো ইউরোপিয়ানরা নিয়ে গেছে, নিয়ে এখনটা নিজেদের নামে চালাচ্ছে। ইসরো যে চাঁদে যানটা পাঠালো সেটা কি লিখবে তার ভরসা? সেটা কি সূর্য সিদ্ধান্তের ভিত্তিতে গেল? কিন্তু মানুষ এগুলো তার ঘুরে যায়। ফেসবুকে আমার সাথে কিছু লোকের তর্ক হয়েছে, তারা বলছে সূর্য সিদ্ধান্তে মহাকর্ষ আছে, তার দাবি করছে। তারা বলছে সূর্য সিদ্ধান্তে পৃথিবী গোল, এর অনেক লেখা আছে, অনেক বক্তব্য। আমি যখন তাদের বলছি আচ্ছা আমি তো নিজে ব্যক্তিগতভাবে সূর্য সিদ্ধান্ত করেছি, তার পুরো টেক্সট করেছি, দুটো ট্রান্সলেশন আমি করেছি, তখন তার বলছে ও তাহলে হারিয়ে গেছে, মানে ছিল হারিয়ে গেছে, তাহলে তুমি তাহলে জানি কি করে? তখন বলছে আর শুনেছি একেবারে হুবহু মেঘনাথ সাহা যা পরিণত হয়েছে সেই রকম। সূর্য সিদ্ধান্ত একটা আকর্ষণ বলে কথা আছে। এই আকর্ষণ মানে কি? আকর্ষণ না, এই আকর্ষণ মানে হচ্ছে সূর্য সিদ্ধান্ত বলছে পৃথিবীর বায়ুমণ্ডলে যে হাওয়া বয়ে যায় তার ফলে গ্রহগুলো চলতে থাকে, বলছে আকর্ষণ। ভাবছি এটা আমাদের মহাকর্ষণ হচ্ছে। আপনি কি বোঝান? আজকের দিনে যারা এসব বলছে, বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে অন্য ফেসবুকে যে তর্ক করছে
হয়েছে কিছু পরীক্ষা টরীক্ষা দিয়ে? এই যে বলছে, এই বলার মধ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছে আজও অক্ষয় দত্তের কাছ থেকে আমাদের শিখতে, এদেরকে শিখতে যে না, যে জ্ঞানটা আজকে জানা সম্ভব সেই জ্ঞানটা আজ থেকে 2000 বছর আগে জানা সম্ভব ছিল না, বাস্তব সম্ভব নয় বলেছিল। জ্ঞানের পিছে জ্ঞান, আপনি এখানে জানবেন, তার থেকে আরো জানছেন, তার থেকে আরো জানছেন, এইভাবে হঠাৎ করে মহাকর্ষ আবিষ্কার হয়, কোনো কথা নেই, বার্তা নেই, নিউটন গ্র্যাভিটেশন আবিষ্কার করে ফেললেন না। আপেল পড়েছিল এই জন্য না, আপেলের গল্প হচ্ছে একটা গল্প, নিউটনের কোনো আপেলের দরকারই হয় না। নিউটন মহাকর্ষ আবিষ্কার করেছেন কি করে? তার আগে গ্যালিলিওর কাজ আছে, তার আগে কেপলারের কাজ আছে, তার আগে নিউটনের নিজের পার্থিব গতি সংক্রান্ত কাজ আছে, ত্বরণ সম্পর্কে ধারণা তৈরি হয়েছে, অ্যাক্সিলারেশনের ধারণা গ্যালিলিওর আগে পৃথিবীতে ছিলই না, কোথাও ছিল না, আমাদের দেশে তো ছিলই না, ইউরোপও ছিল। এই আসছে ত্বরণের ধারণা। তবে নিউটন এইগুলোকে সমস্তটাকে সংযোজিত করে মহাকর্ষের সিদ্ধান্তে যাচ্ছে। তাহলে মহাকর্ষ পেতে হলে আপনাকে ওই আগের জিনিসগুলো লাগবে, মেকানিক্সটা লাগবে, লস অফ মোশন লাগবে, লস অফ ফলিং বডিজ আপনার লাগবে, আপনার লস অফ প্ল্যানেটারি মোশন এগুলো লাগবে। এগুলো নেই, শুধু একটা মহাকর্ষ সূত্র আছে, হয় এইরকমই ধরুন যারা প্রাচীন ভারতের প্লাস্টিক সার্জারি, আপনি ভাবুন নামটা কি বলছে? এটা বলছে না যে প্রাচীন ভারতের মুন্ড সংযোজন প্রযুক্তি ছিল, এটা বলছে কি বলছে? প্লাস্টিক সার্জারি। কেন? যদি সত্যি প্রাচীন ভারতের সুশ্রুতর আমলের প্লাস্টিক সার্জারি থাকতো, নামটা কি? নামটা প্লাস্টিক সার্জারি হতো, বা এই জন্য বলে স্টেম সেল, জেনেটিক্স, সবটা কিছু নামগুলো এরকম হতো, নামগুলো তো সংস্কৃত দিয়ে। তাহলে এই যে বলছে কিসের ভিত্তিতে বলছে? আসলে জ্ঞান, বিজ্ঞান কি করে এগোয়, কি করে তৈরি হয়, কি করে জ্ঞানের বিকাশ হয়, এই ব্যাপারগুলো বোধ করবে। এখন এই যে করে ওঠেনি, এটা আবার কিন্তু শুধুমাত্র আপনার এরা আসার পর আদবানি, মোদি, ভাগবত এরা এসে করে দিয়েছে তা অনেক আগে থেকে চলছে। ওই মেঘনাথ সার লেখা থেকে আপনারা বুঝতে পারবেন যে অনেক আগে থেকে এগুলো চলছে। অক্ষয় কুমার দত্ত রচনা বলেই বুঝতে পারবেন যে বহুকাল ধরে চলছে, কিন্তু আমরা একটা গ্রহণ করছি, একটা আমরা অক্ষয় দত্তকে নিই, আমরা বিবেকানন্দকে দিচ্ছি। বিবেকানন্দ যখন বলছেন সমস্ত জ্ঞান তোমার মনের মধ্যে, মনের আবরণ সরাও, আত্মার আবরণ সরাও, তুমি সব জানতে পারো। প্রাচীনকালের লোকেরা সর্বজ্ঞ ছিলেন, কেন? তাদের আত্মার কোন আবরণ ছিল না। বিবেকানন্দ বলছেন, এবার আপনি বলেন যে স্যার আবরণ যাদের ছিল না তারা কে কে আধুনিক বিজ্ঞানের কি কি আবিষ্কার করে দিয়েছিলেন? আমাদের কোন আবরণ তো ছিল না। কেন? কপি তাহলে নিউটনের কাজটা করতে পারবে, কেন ব্যাসদেব আইনস্টাইনের কাজটা করে দিতে পারবে? আবরণ যেটা ছিল এটা তো সর্ব মানে অ্যাকর্ডিং টু বিবেকানন্দ। তাহলে এগুলো সত্য না, জানাটা ভেতর থেকে হয় না, জানাটা বাইরে থেকে হয়, জানতে হয়। ভেতরে আছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান, একটা কমপ্লিট রং থিসিস যেটা ভারতবর্ষের প্রায় মানে 98% শিক্ষিত লোক মুখস্থ করে সুযোগ পেলেই ছিল।
জানাবো। তাহলে এই যে কতগুলো রং থিসিস, এই রং থিসিসগুলোকে আমরা অ্যাডপ্ট করেছি। কিন্তু বিদ্যাসাগর তার চিঠিতে বলছেন যে সাংখ্য বেদান্ত আসলে ভ্রান্ত দর্শন, ওখান থেকে নির্বাচিত ছিল। অক্ষয় কুমার দত্ত বলছেন সরদর্শন আলোচনা করতে গিয়ে যে মাঝে মাঝে মনে হয় সব কি হবে, সমস্তটাই একটু ভ্রান্তি ভূতর। শব্দটা লক্ষ্য করুন, ভ্রান্তি ভূতর। তারপরে বলছেন কিন্তু জ্ঞানের রাজ্যে কর্মীকে উঁচু নিচু পাহাড় তৈরি হতেই হবে। তাহলে ভ্রান্তি ভূতর পেরিয়ে আপনি সঠিক জ্ঞানে পৌঁছাবেন। এই যে পার্থক্য, একটা ভাববাদী দৃষ্টিভঙ্গি, ভাববাদী দৃষ্টিভঙ্গি আপনি যেখানেই যাবেন, আপনি বাড়িতে খুঁজবেন, গান খুঁজবেন, হিউম খুঁজবেন, সর্বত্র দেখবেন জ্ঞান হচ্ছে ভেতরে। ভেতর খুঁজবেন, দেখবেন জ্ঞান হচ্ছে ভেতরে। আর বস্তুবাদী দর্শন যখনই আপনি দেখবেন, সে বলবেন না, জ্ঞান হচ্ছে অর্জনের জিনিস, জানতে হবে। এই যে পার্থক্য, এই পার্থক্যটা ভালো করে বোঝার কাজ, এই কাজটা ফোকাল হয়। আজকে আদবানি বা মোদিরা যা করছে, মানে আমি মার্কেট গ্রুপের কথা বলছি না, আমি বলছি আদর্শগত ক্ষেত্রে যে প্রচারটা করছে, এই প্রচারের জমিটা ওরা তৈরি পেয়েছে অনেক দিন, এগুলো চর্চা হচ্ছে। পাল্টা প্রচার যেটুকু হয়েছে, রবীন্দ্রনাথ চৌদ্দঙ্গে যে ব্যাংক হয়েছে, কজন জানে? রবীন্দ্রনাথ বললেই বলাকা, রবীন্দ্রনাথ বললেই সোনার তরী, রবীন্দ্রনাথ বললেই শেষের কবিতা, তাহলে গীতাঞ্জলি, তাহলে আফ্রিকা, ভুল না, নিশ্চয়ই ওগুলো আমরা চর্চা করি। কিন্তু রবীন্দ্রনাথ যে চৌদ্দঙ্গ বলে একটা উপন্যাস লিখেছিলেন, তাতে যে এই আজকের বাজপেয়ী টাজপেয়ীরা বা আফগানিরা বা নরেন্দ্র মোদীরা যা বলছে, এগুলো থেকে একদম তুলোধনা করে দিয়েছে। আমি জানি না কেন, কারণ আমরা রবীন্দ্রনাথকে বাছাই করে ফিল্টার করে ছেঁকে টেকে এমন করে দিচ্ছি, আমাদের ওই যে একটা স্ট্রাকচার, বিবেকানন্দ ওরিয়েন্টেড যে জ্ঞান চর্চা, ওর সাথে খাপ বাকি ভাবছে। তারপরে বিপদে পড়ে যাচ্ছি, মসজিদ ভেঙে মন্দির করছে, আমরা ফাট করে একটা ধর্মমহল কবিতা খুঁজে বের করে নিয়ে আবৃত্তি করছি সবাই, ধর্মের এসে বহুজাত এসে। আরে ওটা তো একটা নামে ঠিক আছে, ভালো করবে। রবীন্দ্রনাথ যে যুক্তির কথাগুলো, যে তত্ত্বচর্চাকে করে দিলেন, প্রাচীন ভারতীয় একটা বিদ্যা সম্পর্কে একটা প্রচণ্ড ফ্যানাটিক এবং কাল্পনিক একটা উচ্ছ্বাস, এটা তো আমরা করতাম, জানতাম, চর্চাটা কোথায় হচ্ছে? এই চর্চাটি সিলেবাসে আছে, এই চর্চা নেই বলেই অক্ষয় দত্ত চর্চাটা দীর্ঘকাল ধরে স্কুলে কলেজে কোথাও চর্চা। আমরা আমাদের যে জ্ঞান চর্চা করেছি, বামপন্থীরা, যুক্তিবাদীরা, বিজ্ঞান আন্দোলনের কর্মীরা, আমরা বহুকাল পর্যন্ত অক্ষয় দত্ত তিনি বলেছেন, তিনি আলোচনা করে যে দেখা অ্যাকচুয়ালি ভারতের সরদর্শন সম্পর্কে অক্ষয় কুমার দত্ত খুব সংক্ষেপে 30 পৃষ্ঠার মধ্যে যে আলোচনাটা করেছিলেন, সেটা আমার জানা এখনো পর্যন্ত বেস্ট মেটেরিয়ালিস্ট টেক্সট অন ইন্ডিয়া। অত ভালো, এমনকি অনেক পরে লিখেছে, দেবী বাবা অনেক পরে লিখেছে, দেবী বাবা বই আছে ভারতের বস্তুবাদ, ইন্ডিয়ান মেটেরিয়ালিজম, ইন্ডিয়ান এথিজম, বিখ্যাত বই, ওইগুলো আমাদের নানা দিক থেকে খুবই ভালো। কিন্তু অক্ষয় দত্ত 30 পৃষ্ঠার কাছে যায়, বুঝছেন কেন? সহজ হবে, একটাই ছোট উদাহরণ দিয়ে শুরু করেছে। কপিলের আলোচনা অক্ষয় দত্ত করেছে। কপিলের আলোচনা হলেই আপনি দেখবেন যে একটা বিখ্যাত শ্লোক হয়েছে, ঈশ্বর আসিতে প্রমাণ অভাব, প্রমাণ নেই, অতএব ঈশ্বর অসিদ্ধ। বলেন বিবেকবাবু
ভয় করে। একমাত্র অক্ষয় দত্ত দেখিয়েছে এই বলার আগে কপিল আরো কিছু কথা বলেছে। এই সূত্রটা হচ্ছে ৯২তম সূত্র কপিলের, ১ নম্বর নয়। একটা লোক ৯২তম সূত্রে একটা কথা বলে, তার মানে কি? মানে সে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে ওই সূত্রে যাবে বলতে। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি না বলি তাহলে কপিলের সূত্রটা বুঝবে কি করে? একমাত্র অক্ষয় দত্ত ধরে 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 সেখানে একটা শ্লোক আছে, এখানে বলছে না বস্তুরই বস্তু সিদ্ধি, বস্তু থেকেই বস্তু হয়, অবস্তু থেকে কোনো বস্তু হয়। চাল দিলে ভাত, মাটি থাকলে কলসি হয়, মাটি নেই কলসি হয়ে যাবে, চাল নেই ভাত হয়ে যাবে, হবে বলছেন প্রকৃতি সম্পর্কে। বলছেন প্রকৃতি হচ্ছে অমূল মূল। অমূল কেন? বলছে প্রকৃতি হচ্ছে সবকিছুর মূলে, ফলে তার আর কোনো মূল হয় না। এই জন্য প্রকৃতি হচ্ছে অমূল মূল, এমন একটা মূল যার আর কোনো মূল নেই। তাহলে আমি প্রকৃতি প্রত্যেকেরই প্রস্তাব তুলতে পারি। যেমন ঈশ্বরপন্থীরা বলে ঈশ্বর করতে গেলেও প্রশ্ন করা যাবে না, ঈশ্বর গোড়া থেকেই আছে। কপিল বলছে প্রকৃতি হচ্ছে অপূর্ব, এখান থেকে আর পেছনে। এইগুলো অক্ষয় দত্ত যেভাবে ঘুরে 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 নাম দিয়েছে, এটা অসাধারণ। আমি এগুলো দিলাম চর্চা হোক, কটা সবাই আপনার কি দেখেছেন এগুলো চর্চা হয়। ফলে এই যে বিষয় তত্ত্বকর্মী পত্রিকা, তাতে প্রবন্ধগুলো দিচ্ছে মানুষের মধ্যে জ্ঞান, চেতনা, বিজ্ঞান, যুক্তি বলে জাগে। আবার শুধু এটুকুই, অক্ষয় দত্ত সেখানে প্র্যাকটিক্যালি একমাত্র চিন্তাবিদ যিনি একই সঙ্গে তত্ত্ববিদদের ইংরেজ শাসনের বিরুদ্ধে বেশ কয়েকটা সমালোচনা করে, এবং তাতেও দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। কারণ তারা ইংরেজকে চটাতে চায়, আর অক্ষয় দত্ত চাষিদের নিয়ে নীল চাষ নিয়ে লিখতে চাইছে। অক্ষয় দত্ত জেলের কয়েদিদের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে লিখতে চাইছে। অক্ষয় দত্ত শিক্ষায় গভর্নমেন্ট খরচা করছে না, এডুকেশন বাজেট কম, এটা নিয়ে লিখছে। সেদিনকার দিনে আপনি খুব বেশি পাবেন না। 1850-এর দশক এসব লিখবার লোক বেশি ছিল অক্ষয় দত্ত লিখেছে। এবং সেই কারণে যখন ওই ইংরেজরা পুরো একটা জায়গায় ফ্রান্সের সাথে যুদ্ধে জয়লাভ করে, তখন কলকাতার কিছু বুদ্ধিজীবী উদ্যোগ নেয়, তত্ত্ববোধিনী সবার যুক্ত করে ইংরেজদের জন্য একটা সম্বর্ধনা সভা। অক্ষয় দত্ত মাঝখানে করে আটকে না, আমাদের ওরা জিতেছে আমাদের। এবং এটাকে দেবেন ঠাকুরের দীর্ঘদিন আক্ষেপ ছিল যে অক্ষয় দত্তর জন্য আমরা ইংরেজদের সম্বর্ধনাটা দিতে পারলাম। এরকম একটা আমরা চর্চাই করি, আমরা ভাবছি এইরকম এই যে তার এই শেষ যে বইটা, এটা সম্পূর্ণ এই যে ভারতবর্ষের উপাসক সম্প্রদায় বইটা দুটো খণ্ড লিখেছে, 3টে খণ্ড লেখার ইচ্ছে ছিল পারে, এবং তার উপক্রমিকা আছে। মজাটা উপক্রমিকা মানে আসলে একটা ইন্ট্রোডাকশন। এখন আপনারা জানেন কোনো বইতে যখন লেখক ইন্ট্রোডাকশন দিই, বইটা যদি 200 পৃষ্ঠা হয়, লেখকের ভূমিকা 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। অক্ষরের বইটা কিরকম আমরা হিসেব আপনাকে দিচ্ছি, মানে যে বইটা লিখে দিচ্ছি সেটা কারেন্ট পাবলিশ 1987 সালে এবং 1990 সালে।
1987 সালে প্রথম খণ্ডের যে প্রিন্ট হয়েছে তাতে বইটার ভেতরকার টেক্সট হচ্ছে 138 পৃষ্ঠা, ভূমিকা হচ্ছে 116 পৃষ্ঠা। 1990 যে সেকেন্ড ভলিউমটা প্রিন্ট হয়েছে তাতে মূল বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 228 আর উপক্রমণিকার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 320। দুটো খণ্ড যদি ধরে তাহলে মূল বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 366 আর ভূমিকা হচ্ছে 436। কি বুঝেছে এরকম ভূমিকা হয়? এমনকি ধরুন অক্ষয় দত্তের বইটা অন্য একজন রিপিট করে ভূমিকা দিচ্ছে, সেও এত বড় ভূমিকা দিচ্ছে, সেও 366 পৃষ্ঠা একটা বইয়ের জন্য হয়তো 20 পৃষ্ঠা একটা ভূমিকা দিচ্ছে, কিন্তু 366 পৃষ্ঠা একটা বইয়ের জন্য 436 পৃষ্ঠার ভূমিকা যখন লেখক লেখে তখন আপনাকে এটা তাকাতে আমাকে এটা ভালো লেগেছে। কেন লিখেছে? এবং আমি যা মনে করেছি আমি লিখেছি না আপনাদের কাছে বলেছি আসলে অক্ষয় দত্ত মানে একটা বই লিখলেও আসলে দুটো বই লিখেছে। একটা হচ্ছে উপাসক সম্প্রদায়ের ইতিহাস, ঠিক আছে, আর উপক্রমণিকা যেটা সেইটা হচ্ছে আসলে আরেকটা বই যার নাম হওয়া উচিত প্রাচীন ভারতের দর্শন সাহিত্য। উনি এরকম নাম না দিলে আলাদা বই না করে ওইটাকে উপক্রমণিকা বইয়ের সাথে জুড়ে দিয়েছে। কেন? আমার ভালো না অক্ষয় দত্ত অনেক বইগুলো লিখছে 1870 সালে যখন তিনি লিখতে শুরু করেছেন ততদিনে বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তন এবং বহু বিবাহ বাল্য বিবাহ নিবর্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, লোকে নেয়নি, গ্রহণ করে কোনোটাই বঙ্কিম গালাগালি করেছে বিদ্যাসাগর বহু বিবাহ নেই। ফলে অক্ষয় দত্ত সন্দেহ করছে যে উপাসক সম্প্রদায় লিখলে ঠিক আছে, কিন্তু আপনি প্রাচীন ভারতের সাহিত্য দর্শনের ভূমিকা লিখে এই দেশ ভেবে না। ফলে তিনি অনেকটাই গ্যালিলিও যেরকম চার্চের কাছে ক্ষমা চেয়েছিলেন, আসলে ক্ষমা চেয়েছিলেন সময় নেওয়ার জন্য, নতুন করে আবার লিখে দেবে, যেগুলো বাজেয়াপ্ত করেছে সেগুলো আবার রিলাইজ করে বের করে দেবে। অনেকটা এটা আমার ভালো লাগে। তিনি এটা আন্দাজ করেছিলেন উপাসক সম্প্রদায় লিখলে লোকে দেবে পড়বে, ফলে তার সাথে যদি ওই প্রথম বইটা জুড়ে দেওয়া হয় এটা রিপ্রিন্ট হলো 1987 অক্ষয় দত্তের একমাত্র বই যেটা রিপ্রিন্ট হয়েছে। অক্ষয় দত্তের 4 পার্ট রিপ্রিন্ট হয়। অক্ষয় দত্তের রচনাগুলি ভেবে বাংলা একাডেমি বের করার একটা খণ্ড বের করে বন্ধ করে দিয়েছে। অক্ষয় দত্তের সংগৃহীত রচনাগুলি কোনো প্রাইভেট পাবলিশার আজ পর্যন্ত বের করে কোনো রকম ওই পিডিএফ গুলোতে টিকে আছে। আমাদের অনেক বেশিরভাগ পিডিএফ ওই মোহাম্মদ সাইফুল ইসলামের নাম বললেন, উনি বাংলাদেশ থেকে এসে আমাদের থেকে অনেক কম বয়স, উনি উদ্যোগ নিয়ে অক্ষয় দত্তের কিছু কিছু প্রবন্ধ রিপ্রিন্ট করে বের করেছে। এখন এই বইটা রিপ্রিন্ট করে এইটা থেকে আমার ধারণা অক্ষয় দত্ত খুব সঠিক আন্দাজ। আমি যা বলতে চাই উপক্রমণিকাটাই হচ্ছে আসলে অক্ষয় দত্ত নিজের জীবনের যে কষ্টের নির্যাস, জ্ঞান বিজ্ঞান দর্শন বস্তুবাদ যুক্তিবাদ তার নির্যাস চুপ করতে এইটা স্থায়ী এনে দিয়েছে। ফলে উপাসক সম্প্রদায়ের সঙ্গে জুড়ে যাওয়ার পরে
পরে চর্চা কোটেশন বাকি প্রায় সব হারিয়ে গেছে। ফলে এই ক্রাইসিসটা আসলে এতটা যুক্ত এতটা প্রখর বিজ্ঞান চেতনা এইটা অ্যাবসর্ব হয়তো জায়গায় হয়তো আমরা এখন যেতে পারি। আমাদের দেশ এমনকি বাংলা বাঙালি যেতে পারি। এত ফলে আমি আছি। ফলে আজকের মধ্যে আমি যে আলোচনা করছি আমাদের সত্যি এটা ভাবা, তাহলে আমাদের কাজ হবে এইগুলোকে নিয়ে চর্চা। অক্ষয় দত্তের যে প্রধান কাজগুলো যেগুলোর মধ্যে বিজ্ঞান চেতনা আছে, বস্তুবাদ আছে, বা বিজ্ঞানের বাইরেও তখনকার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা এসব দিকে আলোচনা আছে। এইগুলো নিয়ে আমরা যদি চর্চা করি তাহলে আমরা অক্ষয় দত্তকে প্রাসঙ্গিক করে তুলতে পারবো, বা উল্টো দিক থেকে অক্ষয় দত্তের কাছ থেকে আমরা আমাদের প্রাসঙ্গিক ক্ষেত্রে কিছু নিতে পারবো, এবং নেবার দ্বারা যতটুকু আমরা নিতে পারবো ততটুকুতেই আমরা এই যে গেরুয়া শিবির জমি দখল করে দিচ্ছে, মানুষের মনের মস্তিষ্কের জমি দখল করে দিচ্ছে, আমরা সেই জমি আবার পুনরুদ্ধার এটা তাই ফলে এরকম একটা উদ্যোগ আজকে বিভিন্ন শিল্পীকে আপনারা নিয়েছে, এটা আমাদের খুবই ইন্সপায়ারিং, খুবই উৎসাহব্যঞ্জক। আজকেই বাড়িতে অক্ষয় কুমার দত্তের বাড়ির কাছে আরেকটা প্রোগ্রাম হচ্ছে, সেখানেও আমার ছিল লোকেরা আলোচনা করছে। এইরকমভাবে অক্ষয় দত্তকে নিয়ে নানা জায়গায় চর্চা হোক, অক্ষয় দত্তের বক্তব্যকে আমরা বই পাঠ করি, তার বিষয়টা বোঝার চেষ্টা করি, মানুষটাকে আমরা চেনার চেষ্টা করি, তার যুক্তিবাদকে আমরা আমাদের সাধ্যমতো আত্মসাৎ করি, তবে অক্ষয় দত্তের চর্চা জন্মভাবে এই বলে অসংখ্য ধন্যবাদ অশোক মুখোপাধ্যায়কে। তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে যেটা খুলে দিয়ে গেল সেটা হচ্ছে অক্ষয় দত্তকে খালি আমাদের মধ্যে রেখে দিলে চলবে না, অক্ষয় কুমার দত্তকে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবং আমরা যে রাস্তাটা বেছেছি ছাত্রছাত্রীদের মধ্যে অক্ষয় কুমার দত্তকে নিয়ে যাওয়া, সেই কাজ আমরা আগামী দিনে করব। এটুকু তার এই ২০৫তম জন্মদিবসে আমরা আপনাদের কাছে কথা রাখতে পারি। এবার একদম শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। আমাদের আয়োজক কমিটির সভাপতি ডাক্তার স্বপন মণ্ডল আমাদের সঙ্গে আছেন। আমি তাকে অনুরোধ করব তার বক্তব্যের মাধ্যমে সবার পরিসমাপ্তি করা। আমরা সমৃদ্ধ হলাম আমাদের মুখোপাধ্যায় যে দীর্ঘ কবিতা শুনলাম, আমাদের অনেক অজানা আমরা জানলাম। তো আমাদের জীবনে যে আধ্যাত্মবাদ এবং বস্তুবাদের যে অর্থাৎ নিজের সঙ্গে আমাকে যুক্ত করতে হবে কিছু মুহূর্তে, এই সমাজটা হলো রকম আমরা দ্রুত পিছন দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা চারিদিকে চলছে। তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে আমাদের এই সমস্ত চর্চা করতে হবে, আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে এই ধারণাগুলো, চিন্তা ভাবনাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদেরকেই দিতে হবে, পরবর্তী প্রজন্মের ভালোর জন্য এবং দেশের ভালোর জন্য। এই বলে আমি এখানে আজকে সবার সমাপ্তি